আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় থেকে। সপ্তম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহুনির্বাচনী প্রশ্ন, এরপর সৃজনশীল প্রশ্ন সহ তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা একদম সহজ করে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার মতো করে তোমাদেরকে সমাধানগুলি করে দেব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো, তোমাদেরকে এখান থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, কোন পদার্থের দৃঢ়তা সবচেয়ে কম? উত্তরটি হবে গ নাম্বার। আচ্ছা, এরপরে দেখো, কোন পদার্থটি বোতলে রেখে দিলে সম্পূর্ণ বাতাসে জুড়ে থাকবে? উত্তরটি হবে কিন্তু খ নাম্বার, বাতাস। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে, একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, দেখো যে মাথিনের মা মাটির পাতিলে রান্না করেন, মাথিনের বাবা তামার তারের যন্ত্র ব্যবহার করেন, মাথিনের দাদি বাঁশের ঝুড়ি ব্যবহার করেন, মাথিন কাচের গ্লাসে পানি পান করেন। তো এখান থেকে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, ছকের কোন ব্যক্তির ব্যবহারের জিনিসটি বিদ্যুৎ ও তাপ পরিবাহী? যেটি বিদ্যুৎ এবং তাপ পরিবাহী, সেটি হচ্ছে মাথিনের বাবার ব্যবহৃত জিনিস। সেটি কি বলতো? সেটি হচ্ছে তামার তারের যন্ত্র, তাই না? এটি কিন্তু বিদ্যুৎ ও তাপ পরিবাহী। তোমরা কিন্তু উপরে এগুলা পড়ে এসেছ। এরপর 4 নম্বরে বলা হচ্ছে, তাপ পরিবাহিতার ক্ষেত্রে নিচের কোনটি কোনটি ঘটে? উত্তরটা হবে গ নাম্বার 1 ও 3, অর্থাৎ মাথিনের মার চেয়ে বাবা বেশি সুবিধা পায় এবং মাথিনের বাবার চেয়ে দাদি কম সুবিধা পায়। আচ্ছা, এরপরে দেখো, তোমাদেরকে কিন্তু 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে। 5 নম্বর বলা হচ্ছে, নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? উত্তরটা হবে গ নাম্বার, অ্যালুমিনিয়াম। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে। চলো আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি। সর্বপ্রথম 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা দেখি। দেখো, 1 নম্বর সৃজনশীল প্রশ্ন ক নম্বরে বলা হচ্ছে, গলনাঙ্ক কি? উত্তর, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রায় ওই পদার্থের গলনাঙ্ক। এরপর খ নম্বর বলা হচ্ছে, ধাতু তাপ সুপরিবাহী কেন? ব্যাখ্যা করো। উত্তর, ধাতু তাপ পরিবহন করে। ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে রান্না করলে তা চুলায় তাপ পরিবহন করে রান্নার মূল উপাদানে পৌঁছে দেয় ও উপাদানগুলো ওই তাপে সিদ্ধ হয়ে যায়। এই বৈশিষ্ট্যের কারণে ধাতুকে তাপ সুপরিবাহী বলা হয়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে। আমরা একটি উদ্দীপকটি পড়ি, তাহলে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর বুঝতে খুবই সুবিধা হবে। দেখো, বলা হচ্ছে, ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন, অপরদিকে তার স্ত্রী গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করে। তার মা তামার চামচ এবং স্ত্রী অ্যালুমিনিয়ামের চামচ ব্যবহার করেন। এখান থেকে গ নম্বর বলা হচ্ছে, উদ্দীপকের কোন ধাতুটি বৈদ্যুতিক তার ব্যবহারের করা হয়, তাই না? আচ্ছা, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। দেখো, উদ্দীপকের তামা ধাতুটি বৈদ্যুতিক আচ্ছা উদ্দীপকের তামা ধাতুটি বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে তাদের বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বলে। বিদ্যুৎ প্রবাহিত হতে তাই এমন ধাতু ব্যবহার করা হয় যা খুব সহজে বিদ্যুৎ তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করতে পারে। তামার মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবাহিত হয় বলে বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয়। এবার ঘর নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও তার স্ত্রী মধ্যে কে বেশি সুবিধা পান? বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে দেখা যায় ফজলুল হক সাহেবের স্ত্রী অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করেন, তাই রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মায়ের তুলনায় স্ত্রী বেশি সুবিধা পায়। অ্যালুমিনিয়াম ধাতু হওয়ায় তাপ সুপরিবাহী, তাই অ্যালুমিনিয়ামের পাত্র চুলার আগুন থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদান যেমন চাল বা মাছ দ্রুত পৌঁছে দেয় এবং তখন উপাদানগুলো ওই তাপে দ্রুত সিদ্ধ হয়ে যায়, ফলে রান্না তাড়াতাড়ি হয়। এছাড়াও তার স্ত্রী গ্যাসের চুলা ব্যবহারের কারণে জ্বালানিও বেশি খরচ হয় না। অপরদিকে ফজলুল হক সাহেবের মা মাটির পাতিলে রান্না করেন। মাটির পাতিলের মূল উপাদান সিলিকা, এটি অধাতব পদার্থ হওয়ায় এর তাপ পরিবাহিতা কম।
ফলে পাতিলের মধ্য দিয়ে তাপ ধীর গতিতে চলাচল করে এবং পাতিলে থাকা উপকরণ সহজে সিদ্ধ হয় না, তাই রান্না করতে দীর্ঘ সময় লাগে। তাছাড়া মাটির চুলায় তিনি জ্বালানি হিসাবে যে কাঠ খড়ি ব্যবহার করেন তার প্রায় 85 ভাগ নষ্ট হয়ে যায় এবং মাত্র 15 ভাগ কাজে লাগে। তাই বলা যায় যে রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের স্ত্রী তার মায়ের চেয়ে বেশি সুবিধা পান। এরপর আমরা 2 নং সৃজনশীল প্রশ্ন উত্তরটি দেখে ফেলবো, চলো। আচ্ছা, 2 নং সৃজনশীল প্রশ্নে কিন্তু আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকে যদি চিত্র দেওয়া হয়েছে এক্স, ওয়াই এবং জেড, তাই না? তো চলো আমরা পর্যায়ক্রমে প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। আচ্ছা, 2 নং সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে স্ফুটাঙ্ক কাকে বলে। উত্তরটি দেখো, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় সে তাপমাত্রাকে ওই তরল পদার্থের স্ফুটাঙ্ক বলে। তাপ পরিবাহিত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তর, কোনো বস্তুর তাপ পরিবহন করার ক্ষমতাকে তার তাপ পরিবাহিতা বলে। কাচের চেয়ে অ্যালুমিনিয়াম দ্রুত তাপ পরিবহন করে, তাই অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতা বেশি, কাচের চাপ পরিবাহিতা কম। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে যে উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আর উদ্দীপক আমরা এক্স, ওয়াই এবং জেড 3টে চিত্র দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে কি, দেখো যে উদ্দীপকের জেড পদার্থের একটি পরিমাণ দুটি ভিন্ন আয়তনের পাত্রে আবদ্ধ করলে পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করবে, ব্যাখ্যা করো। তো দেখো, উদ্দীপকের জেড উপাদানটি হলো জলীয় বাষ্প, যা দুটি ভিন্ন আয়তনের পাত্রে আবদ্ধ করলে সম্পূর্ণ পাত্রের আয়তন দখল করে। কেননা জলীয় বাষ্প বা গ্যাস যদি কোনো পাত্রে রাখা হয় সেটি কি করে, সম্পূর্ণ পাত্রটির আয়তনই দখল করে, তাই না? জলীয় বাষ্প হলো গ্যাসীয় পদার্থ। এখানে আরেকবার একটু চিত্রটা দেখো, এই যে জেড পদার্থটি, তাই না? এই যে জেড পদার্থটি, যেখানে যে পাত্রে গ্যাস রাখলে আমরা কি দেখতে পারবো বা আবদ্ধ করলে কি দেখতে পারবো সেটি কিন্তু বলা হচ্ছে। তো দেখো, উদ্দীপকের জেড উপাদানটি হলো জলীয় বাষ্প, যা দুটি ভিন্ন আয়তনের পাত্রে আবদ্ধ করলে সম্পূর্ণ পাত্রের আয়তন দখল করে। জলীয় বাষ্প হলো গ্যাসীয় পদার্থ, একে ছোট পাত্রে আবদ্ধ করলে তার সম্পূর্ণ জায়গা দখল করবে, আবার বড় পাত্রে নিলে তার সম্পূর্ণ জায়গা দখল করবে। ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয়, বড় পাত্রে রাখলে আয়তন বেশি হয়। গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় ওই পাত্রেই আয়তনই গ্যাসের আয়তন, অর্থাৎ জেড উপাদানটি গ্যাসীয় পদার্থ হওয়ায় দুটি ভিন্ন আয়তনের পাত্রে রাখলে তা সম্পূর্ণ জায়গা দখল করবে। এরপর ঘ নম্বর প্রশ্ন, তাই না? চলো আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরটি দেখি। ঘ নম্বর বলা হচ্ছে এক্স, ওয়াই, জেড 3টি পদার্থ একই উপাদানের গঠিত, বিশ্লেষণ করো। উত্তর, চিত্রের 3টি পদার্থ এক্স, ওয়াই, জেড যথাক্রমে বরফ, পানি ও বাষ্প, এই 3টি পদার্থ একই উপাদানে গঠিত। এর অর্থ হলো এর একই উপাদানের 3টি ভিন্ন রূপ মাত্র। আমরা জানি পানি 3টি অবস্থায় থাকতে পারে। কঠিন অবস্থায় পানিকে বরফ, তরল অবস্থায় পানি ও গ্যাসীয় অবস্থায় বাষ্প বলে। চিত্র থেকে দেখা যায় পদার্থটি যখন এক্স অবস্থায় বা বরফ থাকে, বরফ থেকে এর গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছায়, তখন এটি গলে তরল পানি ওয়াইয়ের পরিণত হয়, তাই না? আবার পানিকে তাপ দেওয়ার সাথে সাথে এর তাপমাত্রা বাড়তে থাকে। আমরা জানি পানির স্ফুটাঙ্ক 100°C। এই তাপমাত্রায় পানি গ্যাসীয় অবস্থায় বা বাষ্পে পরিণত হয়, তাই ওয়াই বা পানির তাপমাত্রা 100°C পৌঁছালে এটি পানি থেকে বাষ্প বা জেটে রূপান্তরিত হয়। অর্থাৎ একই পদার্থ তাপমাত্রা বৃদ্ধির সাথে এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে জেডে রূপান্তরিত হয়। সুতরাং বলা যায় চিত্রের 3টি পদার্থ একটি উপাদানে গঠিত, তাই না? অর্থাৎ এক্স কঠিন থেকে ওয়াই তরল এবং ওয়াই তরল থেকে জেড বাষ্পে পরিণত হয়েছে, তাই না? যেমন বরফকে গলে পানিতে এবং পানিকে গলে কি হয়েছে, বাষ্পে পরিণত হয়েছে। তো এই ব্যাখ্যাটি এখানে কিন্তু তোমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে, একটু সুন্দর করে তোমরা পড়ে ফেলবা। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি, চলো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি, এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বরফের গলনাঙ্ক 0°C বলতে কি বোঝায়। উত্তর, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। বরফ একটি কঠিন পদার্থ, এটি একটি নির্দিষ্ট তাপে গলে পানিতে পরিণত হয়, এটিই তার গলনাঙ্ক। 0°C বরফ তরলে রূপান্তরিত হয়, তাই একে বরফের গলনাঙ্ক বলা হয়। 2 নম্বর বলা হচ্ছে জৈব পদার্থকে সরাসরি তাপ প্রয়োগ করা যায় না কেন, ব্যাখ্যা করো। উত্তর দেখো, জৈব পদার্থ সাধারণত অত্যন্ত দাহ্য পদার্থ। সরাসরি আগুনের সংস্পর্শে তাপ দিলে এটি খুব সহজে আগুন ধরে যেতে পারে।
এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে জৈব পদার্থ থেকে সরাসরি তাপ দেওয়া যায় না। 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতব পদার্থ কেন ব্যাখ্যা করো। ধাতব পদার্থের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এগুলো চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। অ্যালুমিনিয়ামের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। অ্যালুমিনিয়াম দেখতে চকচকে এবং বিদ্যুৎ পরিবাহী, তাই একে ধাতব পদার্থ বলা হয়। এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবা এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আমরা এভাবে যথাক্রমে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অনুশীলনের সমাধান ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা চাইলেই লার্নফ্লুয়েন্সি চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।